বিপদে পড়লো কিনা, হাজারটা চিন্তা মাথায় ঘুরপাক খেত। খুব কষ্টে যাচ্ছিল দিন রাতগুলো। তোমাকে দুশ্চিন্তা মুক্ত রাখতে রোজ নিশানকে সময় দিতাম। তোমাকে দেখাতাম নিশান ভালো আছে। তোমার হয়ে আমি নিশানের দায়িত্ব নিয়েছি, নিশানের সমস্ত আবদার মিটিয়েছি। কিন্তু অভাগা কপাল, শেষ রক্ষা নিশানকে করতে পারলাম না। আফসোস করো না ঝলক, নিশানের মৃত্যুর জন্য আমি যথেষ্ট প্রস্তুত ছিলাম। ওর মৃত্যু নিয়ে আমার কোনো আফসোস নেই। আফসোস শুধু একটাই, নিশানের শেষ ইচ্ছে পূরণ করতে পারিনি। ওর প্রত্যাশিত মৃত্যু হয়নি, হয়েছে হয়েছে অপ্রত্যাশিত মৃত্যু। একটা জঘন্য মৃত্যু হয়েছে, যেখানে নীরবে, যেখানে আমার বোনের মৃত্যু হওয়ার কথা ছিল নীরবে, সেখানে হয়েছে চিৎকার আর্তনাদ করে। দুর্ভাগ্য। মিশন থেমে গেল। কিছুক্ষণ নীরব থেকে তীব্র চোখের দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঝলক, তোমাদের সাথে কি এমন হয়েছিল যার কারণে তোমার এই অবস্থা? তোমার ভাই চলে গেল পৃথিবী থেকে, তোমার জীবন বদলে গেল, তুমি কিসের ট্রাপের কথা বললে? সে এক লম্বা কাহিনী। আমাদের এই হারানোর গল্পের শুরুটা কোথা থেকে আমি তার সঠিক সময়সীমা জানি না। ভাইয়াই ভালো জানে আদ্য অন্ত সব। জানো তো, আমি যতটা মৃত্যুকে ভয় পাই, আমার ভাই ছিল ততটাই বেপরোয়া। বিপদ দেখে যেখানে আমি থেমে যাই, আমার ভাই সেই বিপদের কাছে ছুটে যায়। ভাইয়া চাল চলন ছিল ইউনিক। সিনেমাতে যেমন দেখেছি সুপার হিরোদের নয়, বেপরোয়া গতিতে চলা একটা মানুষ। কোনটা ন্যায় কোনটা অন্যায় সেটা ভাবতো না, ভাবতো কোনটা সঠিক কোনটা বেঠিক। তীব্রর হিসেব ছিল এরকমটা, অভাবে স্বভাব নষ্ট হলে এটা স্বভাবের দোষ নয়, দোষ অভাবের। যদি অভাবটা পূরণ করে দেওয়া হয় তবে স্বভাব আপনা আপনি ঠিক হয়ে যাবে। কেউ খুন করলে সে প্রকৃত খুনি না, যদি খুনি হওয়ার পেছনের কারণটা হয় তার সাথে কৃত অবিচার। মানুষ যখন তার কর্ম অনুযায়ী ফল না পায়, ঠকে যায় মানুষের কাছে, তবে সে মানুষটা অপরাধী হলে সেই অপরাধী না, অপরাধী তারাই যারা তাকে অপরাধী নামক কাঠগড়ায় দাঁড় করিয়েছে। যে চুরি করে সে পেটের দায়ে চুরি করে, কিন্তু যদি চুরি তার পেশা হয় তবে সে অপরাধী। যে ভিক্ষা করে সে ইনোসেন্ট নয়, কিংবা ভাগ্যের পরিহাসে সে রাস্তায় নয়, যদি সে কাজের জন্য শক্তি সামর্থ্যবান হয়। ভিক্ষুককে দেখে যদি তখনই মায়া হবে যখন সে তার কাজের শক্তি সামর্থ্য হারিয়ে মাথা গোঁজার ঠাঁই পায় না। তীব্র দৃষ্টি ছিল এমনটাই। আসামি ধরে তাকে কোর্টে চালান করার আগে নিজ দায়িত্বে খবর নিত লোকটার কৃত কাজের কারণ বা উদ্দেশ্য কি। তীব্র লিস্টে বিশ্বাস বলে কোনো শব্দ ছিল না, তবে আত্মবিশ্বাস ছিল ওর পুরো জীবন জুড়ে। কাউকে বিশ্বাস করলে তার কাছে ধোঁকা খাওয়া আবশ্যক, তাই তীব্র সবাইকে শুরুতে আসামি নজরে দেখত, নিজের কাজ নিজেই দায়িত্বে করে এগিয়ে থাকত। মৃত্যু মৃত্যু যুদ্ধ খেলাটা ছিল তীব্রর বদ অভ্যেস, কিংবা বলা যায় শখের বিষয়। প্রতিটা স্টেপে রিস্ক নিতে আলাদা আনন্দ পেত, নিজের কাজে কোনো সহযোগীর প্রয়োজন পড়তো না। প্রতিটা স্টেপে রিস্ক নিতে আলাদা আনন্দ পেত সে, নিজের কাজে কোনো সহযোগীর প্রয়োজন পড়তো না। ছোটবেলা থেকেই তীব্র একটু অন্যরকম, কারোর সাথে তেমন মিশতো না, কথাও খুব কম হিসেব করে বলতো। তীব্রর পর তৃপ্তির জন্ম, এর পর ঝলক। বোন হওয়াতে তেমন খুশি না হলেও ঝলক হওয়ার পর তীব্র বেশ খুশি হয়েছিল। সবসময় চাইতো ওর একটা ভাই হোক। ঝলককে সবসময়ই ভালোবেসে আগলে রেখেছে। ঝলকও ছিল ভাই ভক্ত, ভাইয়ের ক্যারেক্টার তার কাছে ফিল্মের হিরোদেরও হার বানাতো। এই যে তীব্রর ঘরটাতে একটা পাখিও প্রবেশ নিষেধ, সেখানে ঝলকের অবাধ আসা যাওয়া হতো বিনা অনুমতিতে। একমাত্র ঝলকেরই পারমিশনের প্রয়োজন হতো না এই ঘরে ঢুকতে। দুজনে দুই ডিপার্টমেন্টের হলেও ওদের মূল উদ্দেশ্য দেশে শান্তি বিরাজ করা। তীব্রর কাজগুলো দেখা, সেসব সম্পর্কিত তীব্রর থেকে জানা, এটা সেটা ঘেঁটে দেখা, এগুলোই করতো ঝলক। তীব্র সবার কাছে রহস্যের ডালি হলেও ঝলকের কাছে সমস্ত প্রশ্নের উত্তর ছিল। ঝলক আগ্রহ করে যখন যা জিজ্ঞেস করত তার উত্তর দিতে 2 সেকেন্ড সময় নিত না তীব্র। ঝলকের দৃষ্টিতে তীব্র যেমনটা হিরো, তার চেয়ে দ্বিগুণ হারে সুপার হিরো ছিল তীব্র ডিপার্টমেন্টের কাছে। এসবির প্রত্যেক সিনিয়র তীব্রকে বাড়িয়ে সম্মান করত, কারণ একটাই, তীব্রর কাজে ধরন দেখা। একটা মিশন হাতে নিলে সেটা সাফল্য আনতে এক রাতে বেশি সময় তীব্র নিত না। তীব্র নিজের পজিশন নিয়ে কখনো অ্যাটিটিউড দেখাতো না, সব সময় কাজের ধ্যানে পড়ে থাকতো। তীব্রর কাজ দেখে কেউ হিংসা প্রকাশ করলে তীব্র তাকে ইনডাইরেক্টলি তেতো কথা শুনিয়ে থামিয়ে দিত। তীব্রর মাঝে রাগের পরিমাণও তীব্রতর হলেও সেই রাগ সঠিক জায়গায় খাটানোটাও ছিল তীব্রর বিশেষ গুণ। কয়েক বছর আগে তীব্রর পোস্টিং দেওয়া হয় র্যাবে। স্বনামধন্যের সাথে কাজ করে যাচ্ছিল প্রতিনিয়ত। সেখানেও নিজের কাজের প্রতি যথেষ্ট রেসপন্সিবল ছিল।
দেশের বাইরে থেকে পাচারকৃত মাদক অস্ত্র দেশে প্রবেশ করা, দেশের অভ্যন্তরীণ মূল্যধন সম্পদ অন্য দেশে পাচার করা, এগুলোর বিরুদ্ধে কড়া স্টেপ নেওয়া হয়। একে একে বাংলাদেশের চারপাশে বর্ডার ক্রস করে এগুলো ঢাকার রাস্তা একদম পুরো অফ করে দেওয়া হয়। আসামিদের ধরে হাজতে ঢোকানো হয়। গর্তের সাপ বের করতে রিমান্ডে ঢুকিয়ে মারধর করে জবান বের করতো। আসামি পেটানোর তীব্র ও একদম বেশ এক্সপার্ট ছিল। বেশি মারতে হতো না, বেকায়দা অ্যাঙ্গেলে লাঠি দিয়ে দুটো বাড়ি মারলেই আসামি চিৎকার দিয়ে দিয়ে সব বলে উঠত। এসবের পাশাপাশি কিছু এমপি মন্ত্রীর শালা সহ বেশ কিছু পাতিহাসের গোপন কুকীর্তি অপকর্মগুলো তথ্য জমা করে তাদের খাদে ফেলতে থাকে। অবৈধভাবে বাজেট দেখিয়ে বছরের পর বছর টাকা গিলে শুয়ে বসে ভুড়ি বাড়ানো লোকগুলো চেটে পা ফেলে চাপ মারে। তীব্র জানতো এরা অনেক পাওয়ারফুল, একজনকে বাঁচানোর জন্য আরেকজন এগিয়ে আসে। তাই তীব্র সময় নিয়ে পাকাপোক্তভাবে খেলার মাঠে নেমে তাদের নিরাশ করে, যেন কোনোভাবে কোনো তথ্যকে ভুল প্রমাণের চেষ্টা না চালাতে পারে। পলিটিশিয়ানদের উপর নজর দেওয়ার মেইন কারণই হলো বড় বড় ক্রিমিনালদের সাথে এদের লিঙ্ক সব থেকে ভালো। এরা একে অপরের প্রয়োজনে সাফল্য ধরে রাখে। কান টানলে যেমন মাথা আসে, এদের খাদে ফেললে তাদের সহযোগিতা চিহ্নিত করা যাবে। ডিপার্টমেন্টের কয়েকটা ঘুষখোর চামচাকেও সাসপেন্ড করে দেয়। সব দিক দিয়ে বড় বড় দান মেরে তীব্র লাফিয়ে এগিয়ে যাচ্ছিল। যেখানে কেউ ক্ষতির সম্মুখীন হবে বলে এগিয়ে আসার সাহস পেত না, সেখানে তীব্র সিনিয়রদের থেকে গোপনে পারমিশন নিয়ে সুপার হিরোর মতো ঝাঁপিয়ে পড়তো। ছোটখাটো একটা দুর্ঘটনায় তীব্রর হাতে একটু কেটে যায়, কিন্তু ব্লিডিং অনেক হতে থাকে। গাড়িতে ফার্স্ট এড বক্সে ব্যান্ডেজে ফুরিয়ে যায়, সেজন্য আশেপাশে ওষুধের ডিসপেন্সারি খুঁজতে থাকে। সামনে আরেকটু এগিয়ে একটা ডিসপেন্সারি পায়। তীব্র সেখানে গিয়ে দোকানদারের কাছে ব্যান্ডেজ চাই। দোকানের সামনে দাঁড়িয়ে স্যাভলন দিয়ে ক্লিন করে ব্যান্ডেজ করতে থাকে। এমন সময় একটা তরুণ ছেলে রোগাটে ধরনের কুঁজো হয়ে পাশে দাঁড়ায়। তীব্র আর চোখে ছেলেটাকে পর্যবেক্ষণ করে। ছেলেটা চোখ দুটো ভাসা ভাসা লাল, ঠোঁট তাও কালচে পড়া, পেটের চামড়া যেন পিঠের সঙ্গে লেগে গেছে। পকেট থেকে একটা প্রেসক্রিপশন বের করে দোকানদারকে দেয়। তীব্র কি মনে করে যেন প্রেসক্রিপশনের দিকে তাকায়। দোকানদার প্রেসক্রিপশনটা দেখে একটা ড্রয়ার থেকে কি যেন বের করে ছেলেটার হাতে দিয়ে দেয়। ছেলেটা একটা 1000 টাকার নোট আর একটা 500 টাকার নোট নিয়ে চলে গেল। তীব্র পুরো ঘটনাটা আদ্য অন্ত পর্যবেক্ষণ করছিল। ওর বিল পরিশোধ করে দোকান থেকে তীব্র চলে যায় কিছু একটা ভাবতে ভাবতে। গাড়িতে বসে তীব্র হিসেব মেলাতে থাকে। ছেলেটাকে দেখে রেগুলার নেশা করে এমন দেখা যাচ্ছিল। যে প্রেসক্রিপশন দিচ্ছিল লোকটাকে, সেটা কোনো প্রেসক্রিপশনই তো না, শুধু একটা ক্যাশ মেমোর মতো কাগজে বড় করে লেখা। এটা তো কোনো ওষুধের নাম নয়, বড় কথা ওটা কোনো ডক্টরি প্রেসক্রিপশনও না। দোকানের লোকটাকেও দেখা গেল কনফিডেন্টের সাথে হাতের আড়ালে ড্রয়ার থেকে কিছু একটা বের করলো। কিছুক্ষণ চুপচাপ বসে থেকে তীব্র হিসেব মেলালো। বি দ্বারা 0.5 দ্বারা বোঝানো হয়েছে 500 টাকা দাম, 3 দ্বারা 3 পেজ, যার জন্য দাম দাঁড়িয়েছে 1500 টাকা। ওষুধের ডিসপেন্সারি ব্যবসা, কোথায় এর উৎস? কোন ওষুধের কোম্পানি নাকি এর পেছনে অন্য কিছু? তীব্র পরের দিন আব্দুর রহমানকে নিয়ে ওই জায়গাটা থেকে একটু দূরে দেয়। ওই ছেলেটার হাতের কাগজটার মতো তীব্র কাগজে লিখল B.5 সার্কামপ্লেক্স 2, B.10 সার্কামপ্লেক্স 2। লেখা শেষে তীব্র কাগজটা রহমানের হাতে দিয়ে ওখানে পাঠায়। রহমান দোকানে গিয়ে কাগজটা বাড়িয়ে দিতেই দোকানদার কাগজটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখে। আব্দুর রহমানের দিকে সন্দেহ। ভাই এলাকায় কি নতুন নাকি? এলাকায় নতুন না, তবে আপনার দোকানে নতুন কাস্টমার। তা খোঁজ কেমনে পাইলেন? এইগুলো জিনিসের আবার খোঁজ লাগে নাকি? এখন খাইলে 10 জনের পদ বাইর হয়। তা ঠিক। বাংলাদেশে আসার পর পাওয়া খুব মুশকিল হয়ে গেছে। দুনিয়ার চিপাচাপা দিয়া দাঁড়াইয়া থাকা লাগে সামান্য একটা জিনিসের জন্য। কোনো গলি থেকে কোন গলি দৌড় পাড়া লাগে। এক ছোট ভাই কইল আপনার এইখানে অ্যাভেলেবল, তাই আর কষ্ট কিসের, আইসা পড়লাম। দেশে যতদিন আছি আমি মনে করেন আপনার রেগুলার কাস্টমার ভাই। তা ঠিক আছে। নাম বলে চাকরি থাকবো না ভাই, দেওয়ালেরও কান আছে। দোকানদার হেসে হেসে বলল, নিয়ে যান, আরো কিছু লাগলে বললেন। আর চেষ্টা করি এই সব কালেকশনে রাখার। এগুলো তো পোলা পাইনগই জিনিস, খাইলে ভালোভাবেই খাইবেন। আমি আবার ভাই গাঁজা বাদ দিয়া সব খাই। গাঁজা খাইলে মুখ গন্ধ হইয়া থাকে। গন্ধে আমার কষ্ট না হইলেও আশেপাশের মানুষ ভোগে। হ্যাঁ বুঝছি ভাই, বুঝছি। তাও লাগলে নিয়েন। কালেকশন কি কি আছে সেটার লিস্ট একটা দিয়েন, পাশে দামও, তাই বুইজা টাকা পয়সা নিয়া বাইর হমু। দিতেছি, দাঁড়ান ভাই একটু।
দোকানদার অনায়াসে সব কিছু লিখে দেয় কাগজটাতে, যা যা পাওয়া যায়। রহমান গোড়ার খবর জানার চেষ্টা করলো না, এতে সন্দেহ করতে পারে লোকটা। ওর দায়িত্ব যতটুকু ততটুকু করেই বিদায় নিল দোকান থেকে। তীব্রকে লিস্ট দিতেই তীব্র পুরোটা দেখল। এরপর প্ল্যান করে রহমানকে রোজ পাঠাতো দোকানে মাদক কেনার জন্য। রহমান এক একদিন এক একটা কিনে আনতো আর তীব্রকে দিত। দোকানদারের সাথে কথায় কথায় জানতে পারে তার কাছে প্রোডাক্ট মাসের শুরুর দিকে আসে। এতে তীব্র মাসের শুরুতে তাকে থাকে দোকানটার। একদিন দেখে একটা ওষুধ কোম্পানির গাড়ি আসে, আর সেই গাড়ির ভিতর দেখা যায় ওষুধের বক্স। সেখান থেকে কয়েকটা বক্স দোকানে দিয়ে আবার আরেক দোকানের উদ্দেশ্যে যায়। তীব্রর মনে সন্দেহ আসায় সেখান থেকেই গাড়িটাকে ফলো করতে থাকে। গাড়িটা নিয়ে আরও বেশ কয়েকটা ডিসপেন্সারিতে সাপ্লাই দিয়ে এরপর যায় কসমেটিক্সের দোকানে, মুদির দোকানে, এরকম বেশ কিছু দোকানে দিয়ে আসে, যেসব দোকানকে কেউ ভুল করেও সন্দেহ করবে না এসব জায়গায় মাদক বিক্রি হয়। আবার হাইওয়ের মাঝ রাস্তায় লোক দাঁড়িয়ে থাকতো, তাদের হাতেও বক্স ধরিয়ে দেয়। গাড়ির ভিতর খালি হওয়ার পর গাড়িটা কোনো ওষুধ কোম্পানির কারখানায় না গিয়ে একটা ডেরায় ঢুকলো। তীব্রর বুঝার আর বাকি থাকে না, এরকম গাড়ি দিয়েই সেবা পৌঁছে দিচ্ছে দেশ দেশান্তরে। এরপর নেক্সট ধাপ দেখে এই গাড়িতে মাল ভরা হয় কোথা থেকে। তীব্র স্বয়ং নিজে তাকে থেকে দেখে গাড়িটা ওই ডেরা থেকে আরেকটা ডেরায় রাখা হয়। সেখান থেকে বক্সগুলো দিয়ে গাড়ি সাজানো হয়। সেখান থেকে তীব্র আবারও পর্যবেক্ষণ করে ওইখানের মালগুলো আসে কিভাবে। মাঝরাতে বড় বড় গাড়ি এসে গোডাউনে বক্স দিয়ে পূর্ণ করে। সকাল হলেই মাল সাপ্লাই দিয়ে গোডাউন খালি। মাঝরাতে আসা গাড়িগুলোকে ফলো করে দেখে গাড়িগুলো বহু দূর যায়, কক্সবাজারের প্রান্ত এলাকায় গিয়ে অপেক্ষা করে। সেখান থেকে মালগুলো ভরা হয়। জানা যায় এখান থেকে শুধু ইয়াবা সাপ্লাই হয়, আর ইয়াবাগুলো মায়ানমার দিয়ে আসে। তীব্র আস্তে আস্তে তথ্য এক করে টিম বানাতে থাকে। জাফর হাসান, যার নাম আগেও শোনা হয়েছে, জাফরের জীবনীটা তুলে ধরা হয়েছে এর আগে একবার। জাফরের টাকার মতো ওর পাওয়ার আকাশ ছোঁয়া। বড় বড় লোকের সাথে উঠা বসা বলে ওকে ধরাটা সহজ কোনো বিষয় না। রাজনীতিকেও নিজের কাজে ব্যবহার করে রোজ কোটি টাকার চাঁদা তুলছে শহরে। রংবাজি, বোমাবাজি, অবৈধ অস্ত্র নিয়ে খেলা, বিভিন্ন লিঙ্ক সূত্রে দেশে প্রবেশের অকল্পনীয় ব্যবস্থার মাধ্যমে মাদকদ্রব্য, বিশেষ করে ড্রাগস, ইয়াবা, কোকেন, হেরোইন, এলএসডি, ম্যান্ডেক্স, বারবিচুয়েট, এগুলো প্রবেশ করিয়ে তরুণ সমাজকে অনায়াসে ধসিয়ে দিচ্ছে প্রতিনিয়ত। অথচ সবাইকে দেখায় বিদেশের বিশাল ব্যবসা আছে, সেটাই মূলত আয়ের উৎস। জাফরের এই চক্রে বাঙালিদের মধ্যে আরও 3 জন শেয়ারে ছিল। অভিজিৎ, যে কাতারে থাকতো, কোকেন, হেরোইন, ম্যান্ডেক্স, বারবিচুয়েট, এলএসডি এগুলো পাচারের দায়িত্বে থাকে, যে মাদক দেশে পাঠায়, বিভিন্ন দেশ ঘুরিয়ে যেন ধরা না খায় কোনোভাবে। আরেকজন এক বিরাট মাপের পলিটিশিয়ানের ভাই, কাদের মোল্লা। কাদের মোল্লা তার পলিটিক্যাল সাপোর্ট দিয়ে ওদের ঢাল হয়ে থাকতো। মোনায়েম হক, যে লোকের সামনে তার আয়ের উৎস শো করে তার বিশাল গরুর ফার্ম দেখিয়ে। মোনায়েম সাধারণত দুধের প্যাকেটের নামে ড্রাগসের প্যাকেট সরবরাহ করত গরুর দুধের ভেতর। কালোবাজারে কালো ব্যবসা ফুলে ফেপে উঠেছিল। কালো টাকার পাহাড়, যা দেশে না রেখে দেশের বাইরে সুইচ ব্যাংকে রাখত। এই বদ মানুষগুলো সমাজে 10 জন সুশীল মানুষের সাথে মিশে তাদের কাজ করে যেত, যার কারণে ওদের ধরাটা কোনো মুখের কথা নয়। ওরা সমাজের সেই সব সম্মানীয়, সুশীল, প্রভাবশালী শ্রেণীর পর্যায়ে থাকতো বলে ওদের নাশ করার চিন্তা কেবলই এক রূপকথার গল্পের মতন, কল্পনাতেই সম্ভব। ওদের রাস্তা একদিকে বন্ধ করলে আরও 10টা অপশনাল রাস্তা থাকেই ওদের হাতে। তাই যা করার ওদের গোড়া থেকেই বিনাশ করতে হবে। গোড়া থেকে বিনাশ মানে সমস্ত প্রমাণ হাতের মুঠোয় রেখে ওদের দিকে গান পয়েন্ট করতে হবে। প্রমাণ ছাড়া আইন কোনো কিছুই সমর্থন করে না। বাবলু আর ড্রাইভিং সিটে আব্দুর রহমান। এমন সময় বেশ কয়েকটা গাড়ি এসে ওর গাড়িকে ঘেরাও করে নেয়। চারিপাশের ঘেরাও করা গাড়িগুলোর হেডলাইট জ্বালানোর কারণে সামনের দিকে কিছু দেখতে পাচ্ছে না। তীব্রর বুঝতে পারে এটা বাংলার জাফরই হবে, কারণ ইতিহাসে শুনেছে জাফর এভাবে এন্ট্রি নেয় হুট করে। এছাড়াও বেশ কয়েকদিন ধরে জাফর তীব্রর সাথে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছে। বাবলু আর রহমানকে গাড়িতে রেখে নিজে বেরিয়ে পড়ে তীব্র। সিগারেটের ধোঁয়া উড়াতে উড়াতে তীব্র নিজের গাড়ির সামনে গিয়ে দাঁড়াতেই জাফর নিজের গাড়ি থেকে বেরিয়ে আসে। জাফরের লোক পুরো রোড ব্লক করে রাখে। কয়েকজন লোক এসে রাস্তার মাঝখানে 2টো চেয়ার আর একটা টেবিল রাখে। জাফর সেখানে একটা চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আর তীব্রকে সেখানে বসতে বলে। তীব্র পায়ের উপর পা তুলে বসে। হাতে সিগারেটটা শেষ হওয়ার সেটা ফেলে দিয়ে পকেটে হাত দেয়। হাত দিয়ে দেখে সিগারেটের বক্সে আর কোনো সিগারেট নেই। বক্সটাও ছিঁড়ে ফেলে দেয়। জাফর এতক্ষণ ধরে তীব্রর দিকে আগ্রহ নিয়ে তাকিয়েছিল।
জাফর নিজের পকেট থেকে সিগারেট বের করে তীব্র দিকে ধরে বলল, আমার সাথে মানুষ দেখা করার জন্য বছর ধরে লাইনে দাঁড়িয়ে থাকে, তবুও আমার দর্শন পায় না। আর তুমি এমন একটা লোক যাকে আমি স্বয়ং অফার করছি স্পেশাল মিট করার জন্য, তুমি পাত্তাই দাও না। কিছু মনে নিও না, তুমি করে বললাম বলে। তুমি আমার ছেলের বয়সী একটা ছেলে। তীব্র বাঁকা হাসি দিয়ে জাফরের হাত থেকে সিগারেটটা নিয়ে টেবিলের উপর জাফরের সামনে রেখে দিয়ে বলে, নুন এমন একটা জিনিস যারটা খাওয়া হয় তার গুণ গাইতে হয়। তাই দুঃখিত, না খেয়ে মরবো, কিন্তু আপনার এই জিনিসটা আমি নিতে পারবো না। তোমার বর্ণনার সাথে কথার ধরনের খুব মিল আছে। মূলত তোমার বর্ণনা শুনে তোমাকে দেখতে চাওয়ার আকাঙ্ক্ষা জাগে মনে। খুব ভালো লাগলো তোমার দর্শন পেয়ে। আমারও ভালো লাগছে, খুব নিজেকে সুপারস্টার মনে হচ্ছে। আর আপনাকে আমার ফ্যান, যে আমাকে দেখার জন্য ব্যাকুল হয়ে মাঝরাতে আমার পথ আটকে রাস্তার মাঝে এত সুন্দর ব্যবস্থা করে রেখেছে। তবে ধারণা ছিল এরকম কিছু হতে পারে, তাই একটু অবাক হইনি এমন কর্মকাণ্ডে। জাফর বাঁকা হাসি দিয়ে বলল, দেখো তীব্র, কাজের কথায় আসি। সময় তোমারও কম, আমারও কম। যদিও আপনার সাথে আমার কাজের কোনো সম্পর্ক নেই, তবে আপনার কাজ থাকতেই পারে, বলুন শুনি। তুমি একজন এসপি কেন এভাবে ছুটাছুটি অভিযান করবে? তুমি পায়ের উপর পা তুলে শুধু আঙ্গুল দিয়ে ইশারা করবে তোমার কি কি লাগবে। লাইফ সেট তোমার। কেন এভাবে সাপের লেজে পা দিয়ে বিন বাজাচ্ছ? আমি নিম্নবিত্ত এক মানুষ, চাহিদাও কম। খেটে খেতে ভালোবাসি বলে চেয়ারে বসে টেবিলে পা তুলি না। জীবন যেমন চলছে বিন্দাস আছি। জাফর তীব্র দিকে মাথা বাড়িয়ে বলল, চাহিদা জগতে একবার প্রবেশ করেই দেখো, চাওয়ার শেষ রবে না। যত চাইবে ততই পাবে, পাওয়ার কোনো কমতি থাকবে না। মুখ ফুটে শুধু বলো কি কি লাগবে তোমার, সোনা দিয়ে তাজমহল করে দেব। সামান্য এসপি আমি, তাই এত বড় অফার। যদি আরো বড় পোস্টে থাকতাম তাহলে কি হতো? হিরে দিয়ে তাজমহল করে দিতেন? ইস, বড্ড আফসোস হচ্ছে, লস খেয়ে গেলাম। তুমি চাইলে তাই দেব, আফসোসের কি হলো? না, আফসোস হচ্ছে তবু। এক কাজ করি, আমার আরেকটা পদোন্নতি হোক, তখন আপনার অফারটা আমি অ্যাকসেপ্ট করছি। ওকে? তীব্র, তুমি মজা নিচ্ছ আমি বুঝতে পারছি। আপনি ভুল বুঝছেন, আমি মজা নেবো কেন? আমি তো বাস্তব মিশ্রিত কথা বললাম। জাফর থমথমে গলায় বলল, দেখো তীব্র, তুমি যা শুরু করেছো তাতে আমার বিজনেস লস খাওয়াতে পারবে, কিন্তু উচ্ছেদ নয়। ছোট ছোট বালুগোনা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ, সাগর অতল। তোমার চাকরিটা যেমন সরকারি, আমাদের বিজনেসটা তেমন সরকারি। তোমার ধারণার বাইরে আমাদের ব্যাকআপে সরকারি সাপোর্ট কতটা। সেখানে তুমি সামান্য একটা পুলিশ অফিসার হয়ে কি করবে বলো তো আমাকে? কত পুলিশ এলো গেল তোমার মতো, তোমার থেকেও হিংস্র। দিন শেষে গেছে তাদের পান একদম নীরবে। তোমার অ্যাটিটিউড আমার খুব মনে ধরেছে, তাই তোমাকে নিজের সাথে সামিল করতে চেয়েছিলাম। লাভ তোমারও আমারও, ভেবে দেখো। তীব্র এতদিন ভেবেছিল জাফর এই কালো ব্যবসায় একা, কিন্তু জাফরের মুখে বারবার আমাদের শব্দ উচ্চারণ শুনে মাথায় প্রশ্ন ঘুরতে লাগলো। এই খেলা জাফর একা খেলে না, ওর দলে আরও খেলোয়াড় আছে। তারা কি সেটা জানতেই হবে। তীব্র ডেভিল স্মাইল দিয়ে বলল,